আজকের আমাদের টপিক কি দেখতে পাচ্ছ, পেরিকার্ডিটিস এন্ড কার্ডিয়াক মায়োপ্যাথি। তো দুটো টপিক তোমার একসঙ্গে একটা ক্লাসের মধ্যে শেষ করা খুবই টাফ, কিন্তু তাড়াতাড়ি পড়াতে হবে আমাকে, ঠিক আছে? তো প্যাথোলজিক্যাল পয়েंट ऑफ व्यू থেকে পেরিকার্ডিটিস খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা মেডিसिनल पॉइंट ऑफ व्यू থেকে इम्पोर्टेंट, ठीक है। तो और एक चीज हम बोल देना चाहते हैं, जो यहाँ पर नॉन बंगाली है ना, जब जब हम बोलने के मौका देंगे तब तुम लोग मेरे को पूछना, ठीक है? मैं हिंदी में समझने के कोशिश करेंगे, ठीक है। पेरिकार्डिटिस হচ্ছে প্যাথোলজিক্যাল পয়েंट অফ ভিউ থেকে অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু মেডিসিনাল পয়েंट অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তবে কার্ডিওমায়োপ্যাথি প্যাথোলজিক্যাল পয়েंट অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ডিটেলস আমি পড়াবার চেষ্টা করব, কতদূর পড়াতে পারবো আমি জানি না। হ্যাঁ, ওটা ডিটেলস আমি পড়াবার চেষ্টা করবো তোমাদের। পেরিকার্ডিটিস মানেটা কি? পেরিকার্ডিটিস মানে হচ্ছে পেরিকার্ডিয়ামের যে ইনফ্লামেশন, সেটাকেই পেরিকার্ডিটিস বলা হয়, ঠিক আছে। এখানে কজ যেগুলো দেখো, মেনলি ইনফেক্টিভ কজ আর ইমিউনোলজিক্যাল কজ, ঠিক আছে। ইনফেক্টিভ কজের মধ্যে ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্যারাসাইট, ফাঙ্গাল সবকিছু হতে পারে। আর ইমিউনোলজিক্যাল কজের মধ্যে রিউমাটিক আর্থ্রাইটিস, এসএলই, স্ক্লেরোডার্মা, তারপরে হচ্ছে তোমার ডেসলার সিনড্রোম, এগুলো সব হতে পারে। মেসেলেনিয়াসের মধ্যে তোমার মায়োকার্ডিয়াল ইনফেকশন, ইউরেমিয়া, আফটার কার্ডিয়াক সার্জারি, নিওপ্লাসিয়া, ট্রমা, রেডিয়েশন, এগুলো হতে পারে। দেখো, অ্যাকুট পেরিকার্ডিটিস তোমার কয়েক ধরনের আছে। তো ফার্স্ট যেটা আমি ডেসক্রাইব করবো সেটা হচ্ছে সিরাস পেরিকার্ডিটিস। সিরাস পেরিকার্ডিটিস হচ্ছে তোমার এমনি জাস্ট পেরিকার্ডিয়ামে দুটো লেয়ারের মধ্যে সিরাস ফ্লুইড জমা হবে, ঠিক আছে, আর হচ্ছে ইনফ্লামেশন হবে। তো কিসে দেখা যেতে পারে? এগুলো মেনলি তোমার নন ইনফেকশিয়াস ডিজিজে দেখা যায়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, স্ক্লেরোডার্মা, এগুলো দেখা যায়। আর কি ইনফেকশিয়াস ডিজিজে দেখা যেতে পারে, তোমার আনকমন। এরপরে কি বলবো, ফাইব্রিনাস আর সেরোফাইব্রিনাস পেরিকার্ডিটিস। এটা মানে কি, তোমার ফাইবারস ফ্লুইড জমা হবে, তার মধ্যে কিছুটা ফাইবারস ম্যাটেরিয়াল থাকবে, ঠিক আছে। এগুলো কোথায় দেখা যায়? মেনলি ডেসলার সিনড্রোম, ইউরেমিয়া, রিউমাটিক ফিভার, এসএলই, তারপর ট্রমা, আর এগুলো দেখা যাবে। তো ক্লিনিক্যাল ফিচার্স কি? পেন, ফিভার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, লাউড পেরিকার্ডিয়াল রাফ হবে, ঠিক আছে। পুরুলেন্ট আর সুপারোরেটিভ কার্ডিয়াটিস। পুরুলেন্ট মানে বুঝতেই পারছো যে এখানে ইনফেকশন থেকে হচ্ছে, ঠিক আছে। মেনলি তোমার ব্যাকটেরিয়া থেকেই হয় এটা, ঠিক আছে। তো এটা কিভাবে হতে পারে না, আশেপাশে যে স্ট্রাকচার আছে সেখান থেকে হতে পারে, যেমন হচ্ছে তোমার প্লুরা ল্যাম্পায়ামা থেকে হতে পারে, লোবার নিউমোনিয়া থেকে হতে পারে, মেডিয়াস্টিনাল ইনফেকশন থেকে এটা হতে পারে। এছাড়া কোথাও হতে পারে ব্লাড বন্ড তোমার প্যাথোজেন এসে এতে কি বলে পেরিকার্ডিটিস করতে পারে। আর তোমার কি হবে, লিম্ফ্যাটিক এক্সটেনশন থেকেও হতে পারে। আর ডাইরেক্ট আর কার্ডিয়াক সার্জারির সময় যদি ইনফেকশন পেরিকার্ডিয়ামে চলে যায় তাহলেও হতে পারে। হেমারেজিক পেরিকার্ডিটিস মানে হচ্ছে তোমার পেরিকার্ডিয়ামে যে দুটো লেয়ার আছে, সেই দুটো লেয়ারের মধ্যে তোমার ইনফ্লামেশন হবে এবং ব্লাড জমা হবে। এটা মেনলি কোথায় দেখা যায়? তোমার নিওপ্লাসিয়া মানে হার্টে তো তোমার প্রাইমারি নিওপ্লাজম খুবই আনকমন, বা ম্যালিগন্যান্সি হয় না বলতে গেলে, প্রাইমারি ম্যালিগন্যান্সি। তো এক্সটেনশন হবে, মানে কি বলে মেটাস্টেসিস যদি হয় তাহলে এটা হতে পারে। আদার কি কারণ হতে পারে? তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ব্লিডিং ডায়াগনোসিস হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, ফলোইং কার্ডিয়াক সার্জারি হতে পারে। এরপরে সেকেন্ড টাইপ কি? ক্রনিক পেরিটোনাইটিস। থার্ড টাইপ কি? হিল্ড পেরিটোনাইটিস। ক্রনিক আর হিল্ড একসঙ্গে আমি লিখে দিয়েছি, হ্যাঁ। এটা রেয়ার হয়, আনকমন, ওই জন্য একসঙ্গে লিখে দিয়ে আমি ডেসক্রাইব করে দিয়েছি। তো ক্রনিক কিছু হয়, ক্রনিক মেনলি তোমার ফাঙ্গাল ইনফেকশন আর হচ্ছে টিউবারকুলোসিসে ক্রনিক দেখা যায়, পেরিটোনাইটিস দেখা যায়। হিল্ড পেরিটোনাইটিস কি তোমার অ্যাকিউট হোক আর ক্রনিক হোক, পেরিকার্ডিটিস হলো। তারপরে এখানে লেখাটা ভুল আছে, ঠিক আছে, এটা ভুল লিখে ফেলেছি, পেরিটোনাইটিস লিখে ফেলেছি, পেরিকার্ডিটিস হবে, ঠিক আছে, এটা ভুল আছে এটা। তো তোমার হিল্ড পেরিকার্ডিটিস কোথায় হবে? হিল্ড পেরিকার্ডিটিস হবে অ্যাকিউট পেরিকার্ডিটিস যদি হয় বা ক্রনিক পেরিকার্ডিটিস যদি হয়, হ্যাঁ। তো সেগুলো অর্গানাইজড হয়ে গেলে
ফাইব্রোসিস হয়ে গিয়ে সেখানে হচ্ছে হিল তোমার পেরিকার্ডিস হচ্ছে। তো সেখানে কি হবে, দুটো এন্টিটি মেনলি পাওয়া যায়। কি টাইপের হতে পারে, এক হতে পারে তোমার অ্যাডহেসিভ মিডিয়াস্টিনো পেরিকার্ডিস হতে পারে, আর হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস হতে পারে। হ্যাঁ, তো অ্যাডহেসিভ মিডিয়াস্টিনো পেরিকার্ডিস কিভাবে হয়, ধরো হার্টের আশেপাশে যে ইনফেকশন হলো তার থেকে ইনফেকশন তোমার হার্টে এসছে, ঠিক আছে, হার্টে মানে পেরিকার্ডিয়ামে এসছে, তখন কি হবে যে আশেপাশে যে টিস্যুগুলো থাকবে সেখানেও তোমার ফাইব্রোসিস হবে, আবার তোমার পেরিকার্ডিয়াম ফাইব্রোসিস হবে। তো সেখানে একসঙ্গে একটা ফাইব্রোসিস থেকে দলা মতো পাকিয়ে যাবে। তো সেটাকেই বলা হচ্ছে অ্যাডহেসিভ মিডিয়াস্টিনো পেরিকার্ডিস, ঠিক আছে। আর সেকেন্ড কি টাইপের হতে পারে, কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস। কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস কি হতে পারে, যে তোমার যে পেরিকার্ডিয়াম আছে, পেরিকার্ডিয়ামের মধ্যে তোমার পুরো ফাইব্রোসিস হয়ে গেল, সেই ফাইব্রোসিস থেকে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে ক্যালসিফিকেশন হয়ে গেল, তার ফলে একটা সেল মতো ফর্মেশন হলো, বাইরে হচ্ছে একটা সেল মতো ফর্মেশন হয়ে গেল, হ্যাঁ, কার্ডিয়াক মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করে দিল, তার সেটাকে বলা হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিস, ঠিক আছে। এই দু টাইপের হতে পারে। এতে কি কি ফিচার্স হতে পারে অল্প লেখা আছে, ওটা তোমরা পড়ে দেখে নিও। এরপরে আসল জিনিসে আমি চলে যাচ্ছি, কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। এটা আমি যতটা সম্ভব পারবো ডিটেলসে পড়াবার চেষ্টা করব। এটা তোমাদের থিওরির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং এর থেকে নিট পিজিতে রেগুলার কোশ্চেন আসে। এটা যতটা সম্ভব ডিটেলস আমি পড়াবার চেষ্টা করব। তো দেখো এখানে কার্ডিওমায়োপ্যাথি, অরিজিনালি কার্ডিওমায়োপ্যাথি বলতে কি বোঝায়? অরিজিনালি কার্ডিওমায়োপ্যাথি বলতে বোঝায় তোমার তোমার মায়োকার্ডিয়ামের কোনো রকম কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন, সেটাকেই আমি বলবো কি কার্ডিওমায়োপ্যাথি, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা সেরকম নয়। কিছু স্পেসিফিক ডিজিজ আছে মায়োকার্ডিয়ামের, তার ফলে কার্ডিয়াক কিছু চেঞ্জ হয়, হ্যাঁ, সেই স্পেসিফিক ডিজিজটাকেই বলা হয় কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল প্যানেল অফ কার্ডিওলজিস্ট এরা সবাই মিলে বসে এই ডিজিজটাকে কিভাবে ডেসক্রাইব করা হবে সেইটা একটা মোটামুটি ডেফিনেশন তৈরি করেছে, সেটাই এখানে লেখা আছে, ঠিক আছে। দেখো ইটালিক্সে যে আমি কথাগুলো লিখে দিয়েছি, এই কথাগুলো যেন তোমরা যে দেবে, কি আবার ডেফিনেশন দেবে, তার মধ্যে অবশ্যই যেন থাকে, না হলে নাম্বার পাবে না, ঠিক আছে। কি কার্ডিওমায়োপ্যাথিতে তোমার কি কি থাকতে হবে, মায়োকার্ডিয়ামের ডিজিজ হতে হবে, কি গন্ডগোল হবে, মেকানিক্যাল ডিসঅর্ডার হবে আর ইলেকট্রিক্যাল ডিসফাংশন হবে, ঠিক আছে। আর কি হবে, তোমার ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আর ডাইলেটেশন হতে পারে। আর কি হতে পারে, এটা মেইনলি তোমার কজ হচ্ছে জেনেটিক, হ্যাঁ, মেইন কজ হচ্ছে জেনেটিক। আর এর থেকে কনসিকুয়েন্স কি হয়, দুটো জিনিস মেইনলি হতে পারে, এক হচ্ছে কার্ডিওভাস্কুলার ডেথ হতে পারে, আর প্রোগ্রেসিভ কার্ডিয়াক হার্ট ফেলিয়ার হতে পারে, হ্যাঁ। তো এই জিনিসগুলোকে কভার করে এবার এর মধ্যে কি ল্যাঙ্গুয়েজ থাকবে, মানে অল্প একটু আধটু ভ্যারি করতে পারে সবাই, কিন্তু এই জিনিসগুলোকে তোমাকে কভার করতেই হবে, না হলে তোমার নাম্বার পাবে না, হ্যাঁ। এই দুটো মিলিয়ে তোমাকে ডেফিনেশন তৈরি করতে হবে। এরপরে দেখো টাইপস মানে কিভাবে তোমার কার্ডিওমায়োপ্যাথিটা হয়, ঠিক আছে। তো প্রাইমারি কার্ডিওমায়োপ্যাথি আর সেকেন্ডারি কার্ডিওমায়োপ্যাথি, তো এই দুটোর মধ্যে তফাৎটা কি একটু বোঝার চেষ্টা করো। প্রাইমারি কার্ডিওমায়োপ্যাথি মানে মায়োকার্ডিয়ামের কোনো ডিজিজ হচ্ছে, তার থেকে যে কার্ডিওমায়োপ্যাথিটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। আর সেকেন্ডারি কার্ডিওমায়োপ্যাথি কি, সেকেন্ডারি কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে তোমাদের ধরো কোনো সিস্টেমিক ডিজিজ হচ্ছে, তার থেকে হার্ট এফেক্টেড হয়ে কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কার্ডিওমায়োপ্যাথি। যেমন তোমার অ্যামাইলয়েডোসিস বা হিমাক্রোমাটোসিস এগুলোতে হতে পারে, ঠিক আছে। কথা বলো না কিন্তু, পড়ার মাঝে কথা বলে ডিস্ট্রাকশন হয়ে যায়। আচ্ছা, আমি তোমাদের করতে ভুলে গেছি, এর আগে পেরিকার্ডিস যেটা পড়েছি, কারোর কি কিছু বুঝতে অসুবিধা আছে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করতে পারো। এবারে দেখো প্যাথোজেনেসিস অনুসারে এটাকে 3 রকম ভাবে ভাগ করা হয়েছে মেনলি। তো ক্লাসিফিকেশনের মধ্যে কি কি আমি বলবো, তিনটে টাইপ, হ্যাঁ, 3টে টাইপের ক্লাসিফিকেশন এটা বলতে হবে। তার মধ্যে একটা কি হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, আরটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, আর থার্ড হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। 3 রকমের কার্ডিওমায়োপ্যাথি হয়। এখানে দেখো এটা হচ্ছে তোমার নর্মাল হার্ট, ঠিক আছে।
নর্মাল হার্টটাকে ভালোভাবে দেখে নাও, প্রত্যেকটা চেম্বার কিরকম, হ্যাঁ, বা ভেন্ট্রিকুলার মাসেলের থিকনেস কিরকম, এটা দেখে নাও। এরপরে দেখো, এটা হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। ঠিক আছে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে কি হচ্ছে দেখো, চেম্বারগুলো সব বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এগুলোর থেকে চেম্বারগুলো সব বড় হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, এই যে মাসলটা আছে, হার্ট মাসলটা আছে, মেনলি ভেন্ট্রিকুলার মাসল, লেফট ভেন্ট্রিকুলার মাসল, এটা দেখো কিছুটা থিকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এই দুটোই হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি মেন প্যাথোলজি। এবার কি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি লক্ষ্য করো, লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন সামান্য হয়েছে, হ্যাঁ, কিন্তু ওভারঅল ডাইলেটেশন খুব একটা বেশি নেই, হ্যাঁ। কিন্তু মেন প্যাথোলজিটা কি, এই দেখো যে হার্ট মাসলটা আছে, মানে লেফট ভেন্ট্রিকুলার যে মাসলটা আছে, হ্যাঁ, ভেন্ট্রিকুলার মাসল, এইটা দেখো কত থিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত থিক হয়ে গেছে। রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির সঙ্গে এটা তুলনা করে দেখো, অলমোস্ট সেম আছে, সবকিছু অলমোস্ট সেম, শুধুমাত্র লেফট অ্যাট্রিয়ালের সামান্য বড় হয়েছে। মানে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে দুটো অ্যাট্রিয়ামই সামান্য করে বড় হতে পারে, ঠিক আছে, নাও হতে পারে, কিন্তু হতে পারে। এটাই হচ্ছে প্যাথোলজি, আর কোনো চেঞ্জ হয় না। এরপরে যখন আলাদা আলাদা করে পড়াবো, তখন আরো ডিটেলস আমি ডেসক্রাইব করব। তবে এই ছবিটা মাথার মধ্যে একবার বসিয়ে নাও, তবে তোমরা ভালোভাবে প্রত্যেকটা বুঝতে পারবে। এরপরে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এখানে ওই একই ব্যাপার। তোমার ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি যদি আচ্ছা, এই পর্যন্ত যা পড়ালাম, কারো কিছু কোয়ারি আছে, কেউ জিজ্ঞেস করতে চাও কিছু? এরপরে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি একই ব্যাপার। তোমার যখন ডেফিনেশন লিখতে যাবে, এই যে ইটিলাইক্সের যে কথাগুলো লেখা আছে, এই কথাগুলো যেন থাকে, তবেই তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট, মেনলি হচ্ছে কার্ডিয়াক ডাইলেটেশন হবে, কার্ডিয়াক ডাইলেটেশন এই কথাটা লিখতেই হবে, হ্যাঁ। এরপরে কি হচ্ছে, এদের যে মেন ফাংশনটা সিস্টোলিক ডিসফাংশন, মানে সিস্টোল মানে পাম্প করে যে বের করবে লেফট অ্যাট্রিয়াম, সেটারই গন্ডগোল হয়, সিস্টোলিক ডিসফাংশন। আর কি হয়, তার সঙ্গে কিছুটা মাসল হাইপারট্রফি হয়, ঠিক আছে। এই পয়েন্টগুলো যেন অবশ্যই থাকে ডেফিনেশনে, ডেফিনেশন কিন্তু আসে, ডেফিনেশনে যেন এগুলো থাকে। সব থেকে ভালো হয় যদি ধরো ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি তোমার ডেফিনেশন দিল, তখন প্রথমে শুধু কার্ডিওমায়োপ্যাথি তোমরা ডেফিনেশন লিখলে, তারপরে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ডেফিনেশন লিখলে, তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। আর এই ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে এই তিনটের মধ্যে মোস্ট কমন এটা। এগুলো কিন্তু নিট পিজিতে আসে, নিট পিজিতেও ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ভীষণ ইম্পর্টেন্ট। আর এই জায়গাটা আর একটা জিনিস আমি এখানে লিখিনি, কিন্তু ওটা সম্বন্ধে দু এক কথা বলে দিই। সেটা হচ্ছে ওয়ান ভ্যারাইটি অফ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে অ্যারিথমোজেনিক কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে, অ্যারিথমোজেনিক কার্ডিওমায়োপ্যাথি। তো অ্যারিথমোজেনিক কার্ডিওমায়োপ্যাথি সম্বন্ধে আমি বিশেষ কিছু বলবো না, যদি কেউ ইন্টারেস্টেড থাকো রবিন্স থেকে পুরোটা পড়ে নিও, হ্যাঁ। তো ওর থেকে নিটে কোশ্চেন আসতে পারে। তো দুটো জিনিস আমি বলে দিই, যে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির মতো এখানেও তোমার হার্টের ডাইলেটেশন হয়, আর যেটা হচ্ছে তোমার মানে অর্ডিনারি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির সঙ্গে অ্যারিথমোজেনিক কার্ডিওমায়োপ্যাথি মেন তফাৎ, সেটা হচ্ছে এখানে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি যখন হাইপারট্রফি হয়, ওখানে হাইপারট্রফি হয় না, ওখানে কি হয়, যে মাসেলগুলো হয়, মাসেলগুলো তোমার হয় ফাইব্রাস টিস্যু অথবা অ্যাডিপোস টিস্যু দিয়ে রিপ্লেসমেন্ট হয়ে যায়, ঠিক আছে। আর তার সঙ্গে কিছুটা অ্যারিথমোজেনিক চেঞ্জও থাকে, হ্যাঁ, মানে কন্ডাকশন ডিফেক্ট থাকতে পারে। প্যাথোজেনেসিস অফ ডিসিএম, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে, ফার্স্ট যেটা কজ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সেটা হচ্ছে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মানে ঠিকমতো তোমার কি বলে, কজ ডেসক্রাইব করা যায় না, কি কারণে হচ্ছে ডেসক্রাইব করা যায় না, ওই জন্য এটাকে বলছে ইডিওপ্যাথিক। সেকেন্ড কি হচ্ছে, জেনেটিক ইনফ্লুয়েন্স, ঠিক আছে। জেনেটিক ইনফ্লুয়েন্স থাকলে তোমার মেন জিনিসটা কি হয়, জেনেটিক ইনফ্লুয়েন্স থাকলে মেন জিনিসটা যেটা হয়, যে সাইটোস্কেলিটন যে প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনে মিউটেশন হয়ে যায়, ঠিক আছে। সেই মিউটেশন হয়ে যাওয়ার জন্যই তোমার এই ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, ঠিক আছে। তো কি কি প্রোটিনের চেঞ্জ হতে পারে, এরপরের ফিগারে সেটা দেওয়া আছে, এটা দেখে নাও। এখানে যে রেড কালারের যেগুলো আছে, সেইগুলো হচ্ছে তোমার এইগুলো প্রোটিন, সাইটোস্কেলিটন, এগুলো সাইটোস্কেলিটন প্রোটিনে মেনলি হচ্ছে। এর সঙ্গে আদার কিছু প্রোটিনের হচ্ছে, যেমন কি তোমার এই মাইটোকন্ড্রিয়াল প্রোটিনের হচ্ছে
এইটা ল্যামিনিন প্রোটিন হচ্ছে, এখানে হচ্ছে তোমার এই যে সার্কোমিয়ারের দু একটা জিনিস হয়, এই যে গ্রিন কালারের যেগুলো দেওয়া আছে এগুলো, যেমন হচ্ছে অ্যাক্টিন, বিটা মায়োসিন হেভি চেন, তারপরে হচ্ছে ট্রোপোনিন, ট্রোপোমাইসিন, এগুলোরও তোমার মিউটেশন হতে পারে। ঠিক আছে, এই পিকচারে হচ্ছে দুটো তোমার ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি আর হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, দুটোরই কি প্রোটিনের চেঞ্জ হয় সেটা দেওয়া আছে। তো আমি এখান থেকে বেছে বেছে ওই যেগুলো ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হয় সেগুলো আমি বলে দিলাম। ঠিক আছে, তোমরা যখন থিওরিতে লিখবে তখন এই যে এটা লেখা আছে এই ফলো ফিগার, এইটার বদলে ওই নামগুলো লিখে দেবে। ঠিক আছে, ওই নামগুলো ওখান থেকে লিখে দেবে। এর পরের কজ কি? মায়োকার্ডিটিস। হ্যাঁ, মায়োকার্ডিটিস এর মধ্যে সব থেকে কমন কি, ইম্পর্টেন্ট কি, তোমার হচ্ছে কক্সাকি ভি ভাইরাস। হ্যাঁ, এই দুটো দিয়ে। এরপরে ফোর্থ ইম্পর্টেন্ট পয়েন্ট কি? অ্যালকোহল। অ্যালকোহল থেকে কার্ডিওমায়োপ্যাথি, যারা অ্যালকোহলিক তাদের ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি ভীষণ কমন। ঠিক আছে, তো কিভাবে হয়? মেনলি দুটো কারণে হয়। এক হচ্ছে ডাইরেক্ট টক্সিক এফেক্ট, তোমার অ্যালকোহলেরও আছে, অ্যালকোহলের যে মেটাবোলাইট, হ্যাঁ, অ্যালকোহলের মেটাবোলাইট হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইডেরও তোমার ডাইরেক্ট মায়োকার্ডিয়ামের উপর টক্সিক এফেক্ট আছে, তার থেকে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। আর একটা কি জিনিস হয় না, যারা অ্যালকোহলিক হয় তাদের থিয়ামিন ডেফিসিয়েন্সি হয়। হ্যাঁ, তোমাদের অ্যালকোহলিজম পড়েছো তোমরা? অ্যালকোহল মেটাবলিজম তো বায়োকেমিস্ট্রি পড়ানো হয়েছে না? সেখানে তো এগুলো পড়ানো হয়ে গেছে, এগুলো সব। যে অ্যালকোহলিজম যাদের থাকে, মানে যারা অ্যালকোহল অ্যাডিক্ট, তাদের কি হয়, তোমার থিয়ামিন ডেফিসিয়েন্সি হয়। ঠিক আছে, থিয়ামিন ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে? বেরি হতে পারে। আর যে হার্ট ডিজিজটা হয় তাই জন্য ওকে বলে বেরি হার্ট ডিজিজ। এটা আর কিছু নয়, তোমার ওয়ান টাইপ অফ ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। ঠিক আছে, এরপরের পয়েন্টটা কি? ড্রাগ আর টক্সিন। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো কার্ডিওমায়োপ্যাথির জন্য রেসপন্সিবল, তার মধ্যে মেনলি কি, তোমার কেমোথেরাপিউটিক ড্রাগ। আর টক্সিনও অনেক টক্সিন আছে যেগুলো কার্ডিওমায়োপ্যাথি করায়, তার মধ্যে সব থেকে কমন এবং ইম্পর্টেন্ট হচ্ছে কোবাল্ট। এবার পরের পয়েন্টটা কি? প্রেগন্যান্সি রিলেটেড। প্রেগন্যান্সির সময়ও তোমার ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি দেখা যায়। তো তোমার কি জন্য হয় এটা? প্রেগন্যান্সি রিলেটেড কার্ডিওমায়োপ্যাথি কেন হয়? তার মেন কারণ হচ্ছে তোমার জেনেটিক্যাল কজ। হ্যাঁ, ধরো তার মায়ের বা তার ফ্যামিলিতে আগে ছিল প্রেগন্যান্সির সময় কার্ডিওমায়োপ্যাথি হওয়ার হিস্ট্রি, তার থেকে হতে পারে। ঠিক আছে, জেনেটিক কজ, জেনেটিক সাসেপ্টিবিলিটি। পিআইএইচ মানে হচ্ছে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। ঠিক আছে, প্রেগন্যান্সিতে হাইপারটেনশন হতে পারে, তার জন্য হয়। আর কি হচ্ছে? ভলিউম ওভারলোড। এমনিতে তোমার প্রেগন্যান্সি হলেই তোমার ব্লাড ভলিউম অনেকটাই বেড়ে যায়, তার থেকেও হতে পারে। আর কি? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। তোমরা তো জানোই যে প্রেগন্যান্সি হলে বেশ কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। হ্যাঁ, সেটাও একটা কজ। আর কি? এখানে হচ্ছে মেটাবলিক ডিরেঞ্জমেন্ট। বিভিন্ন রকম মেটাবলিক ডিরেঞ্জমেন্ট প্রেগন্যান্সিতে হয়, তার জন্য হতে পারে। এর পরের কজগুলো, এর পরের দুটো যে কজ আছে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এগুলো লিখতে হবে। ঠিক আছে, নাম্বার ভালো ক্যারি করার জন্য লিখতে হবে। সেগুলোর মধ্যে কি? আয়রন ওভারলোড। আয়রন ওভারলোড কি করে হতে পারে? মেন কারণ হচ্ছে তোমার হেরিডিটারি হিমোক্রোমাটোসিসের জন্য হতে পারে। আর মাল্টিপল ট্রান্সফিউশন কারা, যারা হচ্ছে ধরো থ্যালাসেমিয়া তো 3 মাস 4 মাস অন্তর অন্তরই ব্লাড দিতে হয়। হ্যাঁ, তো সেখানে তোমার আয়রন ওভারলোড হবে, তার থেকে কার্ডিওমায়োপ্যাথি হবে। আর কি আছে? সুপ্রাফিজিওলজিক স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেস কন্ডিশন যখন দীর্ঘদিন ধরে চলবে তখন সেখান থেকে কার্ডিওমায়োপ্যাথি হয়। কেননা তোমার হার্টকে তো ওভারলোড নিতে হচ্ছে, ওই জন্য। তো সেখানে দু একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখে নাও। সেগুলো হচ্ছে কি? পারসিস্টেন্ট টাকিকার্ডিয়ার জন্য হতে পারে, হাইপারথাইরয়েডিজমের জন্য হতে পারে, ফিওক্রোমোসাইটোম হতে পারে, আর ইনফ্যান্টস অফ দ্য ডায়াবেটিক মাদার্স। ঠিক আছে, ডায়াবেটিক মাদার বলতে এটা মানে মেনলি তোমার এনআইডিডিএম নয়, আইডিডিএম, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস মাদারদের মেনলি হয়। এটা বোঝা গেল এই পর্যন্ত। কিন্তু ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি এটা খুবই ইম্পর্টেন্ট, প্যাথোজেনেসিস খুবই ইম্পর্টেন্ট, আসতেই পারে। এরপর হচ্ছে গ্রস চেঞ্জেস কার্ডিওমায়োপ্যাথিতে কি হয়? গ্রস চেঞ্জেস। ঠিক আছে, এটা কি হবে? তোমার হার্ট যেটা আছে, হার্টটা বেশ বড় হয়ে যাবে, যেটা প্রথমেই বলেছি, ডায়ালেটেড হয়ে যাবে তো বড় হয়ে যাবে। তারপরে
হার্ট বড় হয়ে যাওয়া মানে কি হেভি হয়ে যাবে বা ওয়েট বেশি হয়ে যাবে, আর কি ফ্ল্যাবি হয়ে যাবে। হ্যাঁ, হার্টের যে একটা শক্ত মতো ভাব থাকে সেটা থাকবে না, নরম নরম হয়ে যাবে, ফ্ল্যাবি হয়ে যাবে। ঠিক আছে, আর কি হবে এর মধ্যে তোমার মুরাল থম্বাস হবে, যেহেতু তোমার হার্টটা বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং এর মধ্যে হার্টের মধ্যে দিয়ে তোমার ব্লাডের সার্কুলেশনটা কম হচ্ছে, ব্লাড স্ট্যাসিস হচ্ছে, তার জন্য তোমার মুরাল থম্বাস হবে। মুরাল থম্বাস হবে। মুরাল থম্বাস কাকে বলে জানো? হ্যাঁ, মুরাল থম্বাস কি জানো কেউ? আমি তো এমনি থম্বাস বলতে পারতাম, মুরাল থম্বাসটা কি? মুরাল থম্বাস হলো কোনো বড় ব্লাড ভেসেলস অথবা হার্টের মধ্যে যদি কোনো থম্বাস সৃষ্টি হয়, তৈরি হয়, তবেই তাকে মুরাল থম্বাস বলা হয়। ঠিক আছে, মুরাল থম্বাস তৈরি হবে এবং তার থেকে থম্বো এম্বলি ফর্মেশন হতে পারে। আর কি লাস্ট এই পয়েন্টটা অতটা ইম্পর্টেন্ট নয়, ফাংশনাল রিগার্জিটেশন হতে পারে। হ্যাঁ, ফাংশনাল রিগার্জিটেশন হতে পারে কিসের মাইট্রাল ভালভ আর ট্রাইকাসপিড ভালভ, এগুলোর ফাংশনাল রিগার্জিটেশন হতে পারে। রিগার্জিটেশন মানে কি? রিগার্জিটেশন মানে কি আমি বলে যাচ্ছি, তোমরা তো বুঝছো না, কেউ জিজ্ঞেসও করছো না। রিগার্জিটেশন মানে কি? সোজা কথা যেটাকে বলা হয় ব্যাকফ্লো, সোজা কথা। ঠিক আছে, ব্যাকফ্লো হবে। মাইক্রোস্কোপিক্যাল চেঞ্জেস কি হবে? তোমার ফাইব্রোসিস হবে, আর তার সঙ্গে মাসল হাইপারট্রফি হবে, আর মাসল হাইপারট্রফি হবে এবং মাসলের যে নিউক্লিয়াস গুলো আছে, নিউক্লিয়াস গুলো বড় হয়ে যাবে। পিকচারটা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো গ্রস চেঞ্জের যে পিকচারটা আছে, হার্টটা কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ, হার্টের প্রত্যেকটা চেম্বার বড় হয়ে গেছে, এবং হচ্ছে এই দেখো মাসল যেটা আছে, মাসলের থিকনেসও বেড়ে গেছে, মাসলের থিকনেস বা ভেন্টিকুলার মাসলের থিকনেসও বেড়ে গেছে। ঠিক আছে, এখানে যেটা আছে সেখানে এটা দিয়ে ফাইব্রোসিস দেখিয়েছে। এটা যে স্টেন করা হয়েছে, স্টেনটার নাম জানো কি? হ্যাঁ, মাসল ফাইব্রোসিস এগুলো একসঙ্গে যে স্টেন করা হয়, কি স্টেন দিয়ে? হ্যাঁ, ম্যাসন ট্রাইকম। ঠিক আছে, ম্যাসন ট্রাইকম দিয়ে করা হয়। তো ম্যাসন ট্রাইকম দিয়ে করা হয়েছে। এখানে এই দেখো ফাইব্রোসিস গুলো ব্লু যে কালার, এগুলো সব ফাইব্রোসিস দেখাচ্ছে। ঠিক আছে, ফাইব্রোসিস হয়ে গেছে। আর এখানে দেখো মায়োসাইট গুলো সব বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। আর এই যে নিউক্লিয়াস গুলো দেখছো, এই যে সব নিউক্লিয়াস যে ব্লু কালারের নিউক্লিয়াস, ডিপ ব্লু কালারের, এগুলো সব নিউক্লিয়াস, এগুলো সব বড় হয়ে গেছে নিউক্লিয়াস গুলো। ঠিক আছে, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি শেষ হলো। এবারে কারো কিছু যদি বলার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এরপরে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। ঠিক আছে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এটা অত বেশি কমন নয়, তবে দেখা যায় না তা না, দেখা যায় মোটামুটি। তো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি ওই একই ব্যাপার, ডেফিনেশনে তোমাদের এই পয়েন্টগুলোকে তোমাকে মানে কভার করতেই হবে। যেমন হচ্ছে মায়োকার্ডিয়াল হাইপারট্রফি, পোর কমপ্লায়েন্স অফ ভেন্টিকুলার মায়োকার্ডিয়াম। এটা মানেটা কি? তার মানে ঠিকমতো ভেন্টিকুলার যে মায়োকার্ডিয়াম আছে ঠিকমতো ফাংশন করবে না। হ্যাঁ, তার জন্য কি হবে? ডায়াস্টোলিক ডিসফাংশন হবে। এটা মনে রাখতে হবে তোমাদের যে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথিতে সিস্টোলিক ডিসফাংশন, মানে সিস্টোলটা হ্যাম্পার্ড হয়, সিস্টোলিক ডিসফাংশন হয়। কিন্তু এই হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা এর পরে যে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি যেটা আছে, ওই দুটোতে তোমার হচ্ছে ডায়াস্টোলটা হ্যাম্পার্ড হয়। ঠিক আছে, ডায়াস্টোলিক ফিলিং ঠিকমতো হবে না, হ্যাঁ, তারপরে কার্ডিক আউটপুট ঠিকমতো হবে না। ঠিক আছে, ডায়াস্টোলটা হ্যাম্পার্ড হয়। তাহলে কি হবে? বলতে হবে ডায়াস্টোলিক ডিসফাংশন হয়। এই কথাটা পোরলি কমপ্লায়েন্স অফ লেফট ভেন্টিকুলার, এই কথাটা না লিখে ডায়াস্টোলিক ডিসফাংশন ডাইরেক্টও তোমরা লিখে দিতে পারো। আর কি হবে? কিছু করতে ভেন্টিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন হয়, এটাও পরে ডেসক্রাইব করছি আমি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা প্রায় তোমার ধরো 5 বছর অন্তত বারদুয়েক করে আসে নিট পিজিতে। ঠিক আছে, এই কোশ্চেনটা, এটা কি? যে কোনো অ্যাথলিটের যদি সাডেন ডেথ হয়, হ্যাঁ, সাডেন ডেথ হয়, তবে তার কজটা কি? তার কজ কিন্তু মেনলি হচ্ছে এই হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। নিট পিজির জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে এই কোশ্চেনটা। প্যাথোজেনেসিস হচ্ছে তোমার, এটার ক্ষেত্রে
আদার কজ অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে জেনেটিক। ঠিক আছে, জেনেটিক কজটাই হচ্ছে মেন, মানে তোমার ধরো 99% ক্ষেত্রে এটা জেনেটিক। তো এখানে জেনেটিক মিউটেশনটা কোথায় হয়? এখানে জেনেটিক মিউটেশন আগে যেমন তোমার ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিটা কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে? এক্ষুনি তো পড়ালাম মিউটেশনটা কোথায় হয়েছিল, কোথাকার প্রোটিনে হয়েছিল? সাইটোস্কেলিটনে প্রোটিন। এই যে সাইটোস্কেলিটন আছে, সাইটোস্কেলিটন দেখতে পাচ্ছ, এর প্রোটিনে হচ্ছিল। আর এখানে কি হবে? এখানে তোমার হবে হচ্ছে এই যে সার্কোমিয়ার, সার্কোমিয়ারের যে প্রোটিন সেগুলোতেই মেনলি হবে। ঠিক আছে, সার্কোমিয়ারের প্রোটিনেই মেনলি তোমার মিউটেশনটা হবে। তো সেখানে কি কি প্রোটিনে আসবে? তো মেনলি হচ্ছে মায়োসিন বাইন্ডিং প্রোটিন আর বিটা মায়োসিন হেভি চেন, এই দুটোতেই মেনলি হয়। এছাড়াও আর কোথায় হতে পারে? এই মায়োসিন লাইট চেন হতে পারে, টোপোনিন হতে পারে, আলফা টোপোমাইসিন হতে পারে, অ্যাক্টিন হতে পারে। হ্যাঁ, এগুলো তো যেগুলো হচ্ছে ব্লু আর গ্রিন কালার, এগুলোতে হতে পারে। এখানে কিন্তু আদার কজ ইম্পর্টেন্ট নয়, বা খুব রেয়ারলি দেখা যায় আদার কজ। এবার কি গ্রস চেঞ্জেস কি দেখবো? গ্রস চেঞ্জেস এর মধ্যে আমরা দেখতে পাবো কি মায়োকার্ডিয়াল হাইপারট্রফি হবে। আমি তো বলেছি প্রথমে যে মেইনলি যেটা হয় তোমার মায়োকার্ডিয়ামের থিকনেসটা বেড়ে যায়। ঠিক আছে, মায়োকার্ডিয়ামের যে ভেন্টিকুলার মাসল, তার থিকনেসটা মেইনলি বেড়ে যায়। আর হচ্ছে তোমার সামান্য একটু ডাইলেটেশন, কার্ডিয়াক ডাইলেটেশন থাকলেও থাকতে পারে, তবে ওটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় অত। আর কি হয়? অ্যাসিম্পটোম্যাটিক সেপ্টাল হাইপারট্রফি। ঠিক আছে, অ্যাসিম্পটোম্যাটিক সেপ্টাল হাইপারট্রফি হয়। আর আরেকটা জিনিস যেটা হয় তোমাদের ডেফিনেশন আমি বললাম কি আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন। এই আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনটা কি জন্য হয়? তিনটে কারণে হয়। এক হচ্ছে কি এই যে অ্যাসিম্পটোম্যাটিক সেপ্টাল হাইপারট্রফি বলেছি, এই সেপ্টাল হাইপারট্রফিটা ঠিক উপরের দিকে যেখানে আউটফ্লো ট্র্যাক্ট বেরোচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে, ঠিক সেই জায়গাটা তোমাদের সেপ্টাল হাইপারট্রফিটা হয়ে যায়। এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কি তোমার ওই যে আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন যেখানে হচ্ছে, মানে অ্যাওটিক রুটের জায়গাটা, মানে ওর নিচে তোমার ওখানে হচ্ছে প্লেক ফর্মেশন হয়ে যায়, এন্ডোকার্ডিয়াল প্লেক ফর্মেশন হয়ে যায়, ফাইবোটিক প্লেক ফর্মেশন হয়। ঠিক আছে, আর কি হচ্ছে যে ওর সামনেই হচ্ছে তোমার ঠিক আউটফ্লো ট্র্যাক্টের সামনেই, ছবিটা দেখাবো এক্ষুনি বুঝতে পারবে, আউটফ্লো ট্র্যাক্টের সামনেই তোমার অ্যান্টিরিয়র লিভলেট অফ মাইট্রাল ভালভ থাকে, সেটাও থিকেন্ড হয়ে যায়, তার জন্য আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন হয়। এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। দেখতে পাচ্ছ থিকনেস গুলো কত বেড়ে গেছে, ভেন্টিকুলার থিকনেস কত বেড়ে গেছে, কতটা থিক হয়ে গেছে। দেখো চেম্বার গুলো অতটা ডাইলেট নয়, এই এটা তোমার লেফট অ্যাট্রিয়ামটা সামান্য ডাইলেটেড, এইটা ডাইলেটেড নয়। ঠিক আছে, এটা এই যে চেম্বারটা একটু ব্যানানা শেপের মতো হয়ে যায়। আর এখানে কি হয় দেখো, ভেন্টিকুলার সেপ্টামটা কিরকম ভাবে থিকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, আর এই থিকনেসটা দেখো উপরের দিকে এই যে অ্যারো দেওয়া আছে, এই জায়গাটা কতটা বেশি। ঠিক আছে, এই ভেন্টিকুলার আউটফ্লো ট্র্যাক্টের ঠিক জায়গাটা দেখো থিকনেসটা সব থেকে বেশি হয়ে গেছে। আর এর ঠিক নিচে এই দেখো সাদা মতো একটা আছে, এটা হচ্ছে প্লেক ফর্মেশন হয়েছে। ঠিক আছে, এন্ডোকার্ডিয়াল প্লেক ফর্মেশন আছে। আর এই যে মাইট্রাল ভালভ আছে, এর যে অ্যান্টেরিয়র লিভলেট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র লিভলেট, এইটা দেখো কত থিকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে এই জায়গাটাই হচ্ছে তোমার আউটফ্লো ট্র্যাক্ট। তো এই জন্যই হচ্ছে তোমার এই আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনটা হচ্ছে। কি বোঝাতে পারলাম কেন হচ্ছে? এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, বা তোমাদের শর্ট কোশ্চেন বা শর্ট নোট টাইপের যেগুলো আছে তার মধ্যে কোশ্চেন আসতে পারে। এরপরে হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল কি চেঞ্জ হয়। মাইক্রোস্কোপিক্যাল চেঞ্জ মেনলি তোমার যেটা হবে সেটা হচ্ছে মায়োসাইট হাইপারট্রফি। মায়োসাইট হাইপারট্রফি ছাড়া আর অন্য চেঞ্জ যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর কি হতে পারে তোমার মাইক্রোফাইবার ডিসঅর্ডার। এই যে ইটালিক্স দিয়ে যেগুলো আছে এইগুলোই হচ্ছে তোমাদের পুরো মনে রাখতে হবে। হ্যাঁ, এই টার্মগুলো কিন্তু ইউজ করতে হবে, তবেই তোমাদের নাম্বার ক্যারি করবে, না হলে কিন্তু নাম্বার দেবে না। মায়োসাইট হাইপারট্রফি, তারপরে কি মাইক্রোফাইবার ডিসঅর্ডার। মাইক্রোফাইবার ডিসঅর্ডার মানে কি তোমার যে মাসল ফাইবার গুলো থাকবে সেগুলো হচ্ছে হ্যাবাজার্ড হতে থাকবে। হ্যাঁ, কেন হ্যাবাজার্ড হতে থাকবে? তার কারণ হচ্ছে যে মায়োসাইটের যে বান্ডল সেইগুলো হচ্ছে হ্যাবাজার্ড হতে থাকবে, বা ইভিন তোমার যে মায়োসাইটেরও কনফিগারেশন হ্যাবাজার্ড হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য সেটাকে বলছে মাইক্রোফাইবার ডিসঅ্যারে। ঠিক আছে, মাইক্রোফাইবার ডিসঅ্যারে।
এখানে ছবিটা দেখলেই তোমরা আইডিয়া করতে পারবে। দেখো মায়োসাইট গুলো কোনোটাই ঠিক মতো ভাবে অ্যালাইনমেন্ট নেই, হ্যাঁ দেখছো হ্যাবাজার্ডলি কিরকম ভাবে প্লেসড হয়ে আছে, ঠিক আছে, এটাকেই মাইক্রোফাইবার ডিজারে বলে। এরপরে কি ফাইবোটিক ন্যারোয়িং অফ স্মল ইন্টারমিউরাল আর্টারিজ, যে মাসেলের মধ্যে যে ফিডিং আর্টারিজ গুলো থাকে সেইগুলো হচ্ছে তোমার ন্যারো হয়ে যায়। ন্যারো কেন হয়ে যায়? যে তোমার যে আর্টারি থাকে, আর্টারির যে ওয়াল থাকে, ওয়ালের মধ্যে ফাইব্রোসিস হয়ে যায়। আর হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল অর রিপ্লেসমেন্ট ফাইব্রোসিস, হ্যাঁ তোমার ওই মায়োসাইটের মধ্যে মধ্যে যে ইন্টারস্টিশিয়াম থাকে সেখানেও ফাইব্রোসিস হয়ে যায়, ঠিক আছে। এইগুলোই হচ্ছে তোমার ওই থিকনেস বাড়ার, ভেন্ট্রিকুলার যে থিকনেস বাড়ছে সেটারই মেন কারণ। জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারো। যদিও এটা খুব কমন নয়, কিন্তু এটাতে কোশ্চেন আসতেই পারে। কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারো। আইদার আমার এই পিপিটিটা নিয়ে নেবে, অথবা তোমরা রবিন্স থেকে এটা পড়বে। এটা কিন্তু হর্সমোনে একেবারেই ভালো নেই, হর্সমোনে কার্ডিয়াক মায়োপ্যাথি একেবারেই ভালো নেই, তোমাদের এটা রবিন্স থেকে পড়তে হবে, ঠিক আছে। আর থিওরির জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর নিট পিজিতেও প্রচুর কোশ্চেন আসছে এখান থেকে। এরপরে দেখো, এরপরে এই যে ফ্লো চার্ট দিয়েছি এটাও একটা কিন্তু থিওরি কোশ্চেন আছে, হ্যাঁ। থিওরি কোশ্চেন কি আসে না, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলে, ঠিক আছে। কম্পেয়ার কিভাবে করবে সেগুলো দেওয়া আছে। প্রথমে তোমার এই প্যাথোজেনেসিসের ব্যাপারটা কম্পেয়ার করতে হবে দুটোর, তারপরে হচ্ছে তোমার কি চেঞ্জ আসছে সেই চেঞ্জগুলোকে করতে হবে। তা দুটো মিলিয়ে রেজাল্ট কিন্তু একই, ঠিক আছে, রেজাল্ট মোটামুটি একই। তো প্রথমেই দেখো ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলেছি, নন জেনেটিক্যাল কজ এখানে বেশি হয়, ঠিক আছে, বেশি হয়। সেখানে কি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছে, মায়োকার্ডিটিস, হ্যাঁ তোমার পেরিপার্টাম, টক্সিক, তারপর হচ্ছে ইডিওপ্যাথিক, এগুলো সব দিয়েছে। তার 20 to 50% হচ্ছে জেনেটিক কজ হচ্ছে, এটা জেনেটিক কজে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়। তো এই দুটো থেকে কি চেঞ্জ হবে না, এই দুটো থেকে চেঞ্জ হবে কি, যে তোমার ফোর্থ জেনারেশন মায়োসাইটে যে ফোর্থ জেনারেশনটা ঠিকমতো হতে পারবে না, ফোর্থ ট্রান্সমিশনও ঠিকমতো হতে পারবে না, ঠিক আছে। তার ফলে কি চেঞ্জগুলো আসবে, হাইপারট্রফি হবে, ডাইলেটেশন হবে, ফাইব্রোসিস হবে, ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস হবে, তোমার ইন্টারকার্ডিয়াক থ্রম্বি হবে, হ্যাঁ। সেখান থেকে কি হবে, রেজাল্টটা হচ্ছে তোমার হার্ট ফেলিয়ার হতে পারে, সাডেন ডেথ হতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, স্ট্রোক হতে পারে, ঠিক আছে। আর কি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি কি বলেছি, 100% জেনেটিক কজ, 100%। 100%টা বলা ঠিক নয়, মানে মোটামুটি 99%ই বলতে পারো। 99% হচ্ছে জেনেটিক কজ এর, হ্যাঁ। আদার কজ খুবই রেয়ার। তা তার থেকে কি হয়, মেনলি যেটা হয় মাইটোকন্ড্রিয়া থেকে তোমার সার্কোমিয়ারের যে এনার্জি ট্রান্সমিশনটা হয় সেখানেই গন্ডগোলটা হবে, হ্যাঁ। তার জন্য কি কি চেঞ্জগুলো আছে যেগুলো বললাম সেগুলো, হাইপারট্রফি হবে, অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি হবে, মাইক্রোফাইবার ডিজারে হবে, ফাইব্রোসিস, ইন্টারস্টিশিয়াল রিপ্লেসমেন্ট ফাইব্রোসিস হবে, লেফট ভেন্ট্রিকুলার ট্র্যাক্ট অবস্ট্রাকশন হবে, থিকেন্ড সেপ্টাল ভেসেলস হবে, ঠিক আছে। তার থেকে কি তোমার আউটকাম একই, বোঝা গেল। তোমার যদি কোশ্চেন যদি আসে দুটোর মধ্যে কম্পেয়ার করতে, তখন তোমরা লিখে শেষ করতে পারবে না, তখন তোমার লিখতে যাবে না। কিন্তু এটাও কিন্তু কমন কোশ্চেন আসে, এই কোশ্চেনটা কিন্তু আসে, ঠিক আছে। আমরা যখন এনডি পরীক্ষা দিয়েছিলাম আমাদের এই কোশ্চেনটাই এসেছিল, বুঝতে পারলে। তোমাদের এমবিবিএস লেভেলেও কিন্তু আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, আসতে পারে এটা। তখন বেশি লিখতে যাবে না, এই চারটাই, শুধু এই চারটাই দিলে 70 থেকে 80% নাম্বার তোমাদের দিয়ে দেবে, এই চারটাই দিলে। এইখানে যা চার্ট আছে, ফ্লো চার্টটা। এরপরে লাস্ট টপিক হচ্ছে তোমার রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। এটাকে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি কেন বলছে, এটা তোমার যে প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে তার ফলে কি হবে, তোমার হার্টের মুভমেন্টের রেস্ট্রিকশন এসে যাবে, ওই জন্যে এটাকে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি বলছে, ঠিক আছে। তো সেখানে কি হয়, মেনলি তোমার ওই ডায়াস্টোলিক ডিসফাংশন হয়, সেটাই লেখা আছে, ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স কমে যায় মানে ডায়াস্টোলিক ডিসফাংশন হয়।
আর এটা মনে রাখবে, এটাও এই কোশ্চেনটা আসে, এটা হচ্ছে কিন্তু লিস্ট কমন, ঠিক আছে? তার মোস্ট কমন কোনটা? মোস্ট কমন কোনটা? ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি মোস্ট কমন, আর এটা হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে লেস কমন। এটা রেস্ট্রিকটিভ কেন বলা হচ্ছে? রেস্ট্রিকটিভ এই জন্য বলা হচ্ছে যে মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, ঠিক আছে? ওই জন্যই এটাকে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি বলা হচ্ছে, ঠিক আছে? আর এর হচ্ছে নিয়ারেস্ট ডিডি, নিয়ারেস্ট ডিডি মানে দুটো রোগ আছে, যে দুটো রোগ এর সঙ্গে অনেকটা একই রকম ফিচার্স দেয়, হ্যাঁ? তা নিয়ারেস্ট ডিডি কি কি? নিয়ারেস্ট ডিডি হচ্ছে এই দুটো, কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস আর হচ্ছে এইচসিএম মানে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে? এগুলো কিন্তু কোশ্চেন আসে, নিট পিজিতে এগুলো কোশ্চেন আসে। প্যাথোজেনেসিস কি? এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে আমি অত ভালো করে ডিসক্রাইব করিনি, যেগুলো একদম মেন পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো জাস্ট লিখে দিয়েছি। তো প্যাথোজেনেসিস কি? প্যাথোজেনেসিস এটা ইডিওপ্যাথিক হতে পারে অথবা কোনো সিস্টেমিক ডিসঅর্ডারের সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারে। সিস্টেমিক ডিসঅর্ডারের মধ্যে কি কি ইম্পর্টেন্ট? অ্যামাইলোইডোসিস, সার্কোইডোসিস, রেডিয়েশন ইনডিউসড ফাইব্রোসিস, মেটাস্টেটিক টিউমার, অ্যাকুমুলেশন অফ মেটাবোলাইটস ইন দ্য ইনবর্ন এরর অফ মেটাবলিজম, ঠিক আছে? অ্যামাইলোইডোসিস কোথায় হয় বলো তো, জানো? কোন একটা রোগের নাম বলো যেখানে অ্যামাইলোইডোসিস খুব কমন, মানে হবেই হবে, হ্যাঁ? বলতে পারবে? তোমাদের হিমাটোলজি পড়ানো হয়ে গেছে? হয়েছে হিমাটোলজি পড়ানো? অ্যামাইলোইডোসিস তোমার পড়ো নেই? অ্যামাইলোইডোসিস তো ভীষণ ইম্পর্টেন্ট, তো ভীষণ ইম্পর্টেন্ট অ্যামাইলোইডোসিস। অ্যামাইলোইডোসিস সবকিছু ভীষণ ইম্পর্টেন্ট। তো ওখানে যে টাইপটা আছে তোমার মাল্টিপল মায়োলোমার সঙ্গে অ্যাসোসিয়েট করে, মাল্টিপল মায়োলোমা তো তোমার অ্যামাইলোইডোসিস ভীষণ কমন, এবং ওখানে এই কার্ডিওমায়োপ্যাথিরা হতে পারে। এখানে গ্রস চেঞ্জেস কি হবে? গ্রস চেঞ্জেস হবে তোমার বাইআর্টিয়াল, আমি বলেছি যে গ্রস চেঞ্জেস খুব বেশি কিছু হয় না, শুধু বাইআর্টিয়াল ডাইলেটেশন সামান্য হয়, সেইটুকুই লেখা আছে, ঠিক আছে? মায়োকার্ডিয়াম ইজ আনরিমার্কেবল। মাইক্রোস্কোপিক্যাল চেঞ্জেস কি হয়? মাইক্রোস্কোপিক্যাল চেঞ্জেস শুধু ফাইব্রোসিস ছাড়া, মায়োকার্ডিয়ামের মধ্যে বা মায়োকার্ডিয়ামের বাইরে ফাইব্রোসিস ছাড়া আর কিছু পাওয়া যায় না, প্যাচি ফাইব্রোসিস ছাড়া আর কিছু পাওয়া যায় না। এরপরে দেখো আর একটা থিওরি কোশ্চেনের জন্য এই চারটা আমি দিয়েছি, এটাও রবিন্স থেকেই তোলা। তোমার ওই তিনটে কার্ডিওমায়োপ্যাথিকে কম্পেয়ার করতে বলে, ঠিক আছে? ডাইলেটেড, হাইপারট্রফিক এবং রেস্ট্রিকটিভ, তিনটে কার্ডিওমায়োপ্যাথিকে কম্পেয়ার করতে বলে। তখন যদি তোমরা লিখতে যাও, লিখে শেষ করতে পারবে না, তখন এই চারটা দিলেই যথেষ্ট, এই চারটা পুরোটাই দিলেই যথেষ্ট। হ্যাঁ, এখানে যা লেখা আছে মোটামুটি আমি সবগুলোই তোমাদের বারবার ডিসকাস করে দিয়েছি, তবু অল্প করে বলছি। দেখো আমি কি বলেছিলাম, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে তোমার সিস্টোলিক ডিসফাংশন হয়, ঠিক আছে? আর এখানে দেখো ইজেকশন ফ্র্যাকশন, ইজেকশন ফ্র্যাকশনটা কি বলো তো, জানো কি ইজেকশন ফ্র্যাকশন কি? হ্যাঁ, ইজেকশন ফ্র্যাকশন কি? ইজেকশন ফ্র্যাকশন হলো একটা এন্টিটি যেটা দিয়ে তোমার মেজার করা হয় হার্ট একবার পাম্প করে সিস্টোল করে কতটা ব্লাড সার্কুলেশন দিতে পারছে, ঠিক আছে? সেটাকে ইজেকশন ফ্র্যাকশন বলা হয়। ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে 50% বা তার বেশি নর্মাল, মিনিমাম 50%। তো এখানে দেখো 40%-এর নিচে নেমে যায়, ঠিক আছে? তার মানে এখানে সিস্টোলিক ডিসফাংশনটা মেনলি হয়। অথচ এইগুলোতে দেখো মোটামুটি নর্মাল রেঞ্জে, এটা তো নর্মাল রেঞ্জের, হাইপারট্রফি তো নর্মাল রেঞ্জের উপরে আছেই, আর এটা দেখো নর্মাল রেঞ্জের থেকে জাস্ট নিচে আছে, বুঝতে পারলে? তাহলে কি এগুলো হচ্ছে ডায়াস্টোলিক ডিসফাংশন হচ্ছে, এখানে সিস্টোলিক এটা পাওয়ারটা ডিসফাংশনটা অত মেনলি হচ্ছে না, ঠিক আছে? যেহেতু ডায়াস্টোলিক ডিসফাংশন হচ্ছে তার জন্য তো সিস্টোলটা কিছুটা এফেক্টেড হবেই, ঠিক আছে? তার জন্য সিস্টোলটা কিছুটা এফেক্টেড হচ্ছে, কিন্তু এখানে সিস্টোলিক ডিসফাংশনটা মেন নয়, ওই জন্যই তোমার এখানে ইজেকশন ফ্র্যাকশনটা মোটামুটি নর্মাল থাকছে, ঠিক আছে? মোটামুটি নর্মাল থাকছে। এখানে দেখো যেটা বারবার আমি বলেছি যে এতে হচ্ছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে সিস্টোলিক ডিসফাংশন মেনলি হয়, আর এই দুটোতে ডায়াস্টোলিক ডিসফাংশন হয়। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর কজগুলো তো সবই আমি বলেছি, সেগুলোই ছোট করে লেখা আছে। আর এইগুলো প্রত্যেকটাই মানে কি কি ডিজিজের সঙ্গে তোমার মানে ডিডি বলতে পারো, হ্যাঁ, এখানে দেওয়া আছে।